আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে পড়বো, যে অধ্যায়টা নিয়ে পড়বো সেটা হচ্ছে পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। তো প্রথমে আমাদের যে জিনিসটা জানা লাগবে যে পরমাণু শব্দটা আসলে কি? পরমাণু বা অ্যাটম শব্দটা আসলে কোথা থেকে আসছে? পরমাণু বা অ্যাটম এক্সাক্টলি কথাটা হচ্ছে প্রথমে দেন হচ্ছে ডেমোক্রিটাস। তো অ্যাটম শব্দের অর্থ যদি আমরা ভাগ করে দেখি, এ শব্দের মানে হচ্ছে না, টোমাস শব্দের অর্থ হচ্ছে যা ভাঙা যায়। তো এই দুইটা শব্দ যদি একত্রিত করা হয় তাহলে অ্যাটোমাস মানে যা ভাঙা যায় না। তো ডেমোক্রিটাস ভাবতেন হচ্ছে পদার্থ ভাঙতে ভাঙতে এমন একটা পর্যায়ে যাওয়া যাবে, এমন একটা কণা পাওয়া যাবে যেটাকে আর ভাঙা যাবে না। তো সেখান থেকে তিনি হচ্ছে সেই কণার নাম দেন হচ্ছে অ্যাটম। পরবর্তীতে হচ্ছে যে পরমাণুর অবিভাজ্যতা সংক্রান্ত যে ধারণা, সে ধারণা হচ্ছে ডাল্টন দেন। তো ডাল্টন যখন পরমাণু সম্পর্কে আলোচনা করেন, তো ডাল্টনের কাছে এক্স্যাক্টলি পরমাণুটা কেমন হবে এরকম কোনো ধারণা ছিল না। তো এই পরমাণু যে কেমন হতে পারে, একটা পরমাণুর ভিতরে কি থাকতে পারে, এটা সম্পর্কে সর্বপ্রথম ধারণা আসলে থমসন দেন। তো থমসন সম্পর্কে যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে তিনি ইলেকট্রনের আবিষ্কারক। তো পরমাণুতে যে ইলেকট্রন বা ঋণাত্মক চার্জযুক্ত একটা কণা আছে, এটি সম্পর্কে থমসনের আইডিয়া ছিল। তো উনি এই আইডিয়ার উপরে বেস করে উনি হচ্ছে একটা পরমাণু মডেল দেন। এই পরমাণু মডেলকে হচ্ছে কেক বা তরমুজের সাথে আমরা কল্পনা করতে পারি। তো আমরা এই যে নীল যে বলটা দেখতেছি, এই বলের ভিতরে দেখতেছি কিছু ঋণাত্মক চার্জ আছে, তাই তো? এই ঋণাত্মক চার্জগুলো বিচ্ছিন্নভাবে গোলকের ভিতরে ছড়িয়ে আছে। তো থমসন এই একটা পরমাণুকে ঠিক এভাবে কল্পনা করেছিলেন যে আমরা যে তরমুজ খাই, তরমুজের মধ্যে তরমুজের বীজগুলো যেরকম ছড়িয়ে ছিটে থাকে, কোনো নির্দিষ্ট শেপে না, কোনো নির্দিষ্ট দিকে না, এইরকম তরমুজের যে বীজগুলো যেমন ছড়িয়ে থাকে, অথবা একটা কেক যদি আমরা কল্পনা করি, কেকের ভিতরে কিচমিচগুলো যেভাবে ছড়িয়ে থাকে, ইলেকট্রনগুলো হচ্ছে পরমাণুর ভিতরে সেভাবে এলোমেলোভাবে ছড়িয়ে আছে। তো এটা হচ্ছে থমসনের পরমাণু মডেল। তো থমসনের পরবর্তীতে যিনি পরমাণু সম্পর্কে গবেষণা করেন সেটা হচ্ছে রাদারফোর্ড। রাদারফোর্ডের পরমাণু মডেলে তিনি হচ্ছে গবেষণা করে দেখেন, তিনি হচ্ছে তেজস্ক্রিয় পলিনিয়াম থেকে হিলিয়াম আয়ন হচ্ছে একটা স্বর্ণপাতের ভিতর দিয়ে প্রবেশ করান। তো সেক্ষেত্রে কি দেখা যায়, হিলিয়াম কণা বা হিলিয়াম আয়ন বা আলফা কণা যেটাকে বলছে, যার শক্তি হচ্ছে 7.86 মেগা ইলেকট্রন ভোল্ট, এই আলফা কণা যখন একটা পদার্থের মধ্যে দিয়ে যাচ্ছে, অধিকাংশ আলফা কণা একদম ডিরেক্ট সোজা কিন্তু স্বর্ণের পাতে যে আঘাত করতেছে এবং প্রতিভাব সৃষ্টি করতেছে, কোনো সমস্যা নেই। তাহলে অধিকাংশ হিলিয়াম কণা যদি সরাসরি স্বর্ণের পাতে যে আঘাত করে, সেক্ষেত্রে কি সিদ্ধান্তে আসা যায়? সেক্ষেত্রে রাদারফোর্ড সিদ্ধান্তে আসে যে পরমাণুর অধিকাংশ জায়গা হচ্ছে ফাঁকা। এটা হচ্ছে তার ফার্স্ট অবজারভেশন। এটা তো গেল হচ্ছে ফাঁকা জায়গা থেকে হিলিয়াম আয়নগুলো যাচ্ছে, আলফা কণাটা যাচ্ছে এবং স্বর্ণপাতে আঘাত করতেছে। কিছু হিলিয়াম কণা বা হিলিয়াম আয়ন বা আলফা কণা স্লাইটলি সোজা পথ ছেড়ে বাঁকা পথে স্বর্ণপাতকে আঘাত করতেছে। এখন এটার এক্সাক্ট রিজন তিনি জানতেন না। আবার এটাও তিনি দেখলেন, কিছু হিলিয়াম আয়ন বা আলফা কণা ঠিক তার উল্টো পথে এসে বিপরীত দিকে এসে আঘাত করতেছে। তো এটা তার কাছে খুব ইন্টারেস্টিং লাগে যে তিনি তো আগে থেকে জানতো যে পরমাণুর ভিতরে হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন আছে, তার ধারণা ছিল, কারণ থমসন আগে ইলেকট্রন আবিষ্কার করে ফেলেছে। তো ইলেকট্রন সম্পর্কে তার ধারণা ছিল। আর তিনি যেহেতু একটা ধনাত্মক কণা চালনা করছেন, এই ধনাত্মক কণা চালনা করার পরে যে পথ, তার পথভ্রষ্ট হওয়া দুইটা কারণ হতে পারে। এক, ধনাত্মক আধানযুক্ত কোনো জিনিস পরমাণুর ভিতরে আছে, অথবা ইলেকট্রন যেহেতু ঋণাত্মক আধানযুক্ত, ইলেকট্রনের ঋণাত্মক আধান আর হিলিয়াম আয়নের বা আলফা কণার ধনাত্মক আধানের মধ্যে কোনো ধরনের একটা আকর্ষণ ক্ষমতা কাজ করতে,
সেটা পরে আসি। এই যে হিলিয়াম আয়নটা বা আলফা কণাটা ঠিক বিপরীত দিকে ফেরত আসলো, তার নিশ্চয়ই একটা কারণ আছে। বিপরীত দিকে ফেরত আসার মানে কি? হয় পরমাণুর ভিতরে খুব ভারী একটা বস্তু বা কণা রয়েছে যার চার্জও ধনাত্মক, কারণ ধনাত্মক ধনাত্মক চার্জ হচ্ছে একে অপরকে বিকর্ষণ করে। তো উনি এটা থেকে সিদ্ধান্তে আসলেন যে পরমাণুর অভ্যন্তরে কেন্দ্রে পরমাণুর সকল ভর সেখানে রয়েছে। সব থেকে বেশি ভরযুক্ত জায়গা হচ্ছে পরমাণুর কেন্দ্র, এবং যেটার চার্জ হচ্ছে ধনাত্মক। উনি এই ধনাত্মক চার্জযুক্ত কেন্দ্রকে নাম দেন হচ্ছে নিউক্লিয়াস। উনি এই ধনাত্মক চার্জযুক্ত কেন্দ্রকে নাম দেন হচ্ছে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের আবিষ্কারক হচ্ছে রাদারফোর্ড। আমরা একটু আগে দেখলাম ইলেকট্রনের আবিষ্কারক হচ্ছে থমসন এবং নিউক্লিয়াসের আবিষ্কারক হচ্ছে রাদারফোর্ড। তো হিলিয়ামের একদম 180 ডিগ্রি বিপরীত দিকে ঘুরে আসার কারণ তো বুঝলাম, তাহলে তার সোজা পথ বাদেও আরও একটা পথে যে সে বাঁকাভাবে চলেছে আরও একটা কারণও, তাহলে সেটা কিসের জন্য? এইটার কারণ হিসেবে রাদারফোর্ড বললেন পরমাণুর ভিতর ইলেকট্রন রয়েছে যার চার্জ হচ্ছে ঋণাত্মক। এই ইলেকট্রন ঋণাত্মক চার্জ হওয়ার কারণে এই আলফা কণার গতিপথ ইলেকট্রনের কারণে আকর্ষিত হওয়ার কারণে সে সোজা পথকে ছেড়ে দিয়ে বাঁকা পথে সে প্রবেশ করেছে। এটা হচ্ছে তিনি কারণ দেখালেন। তার মানে এটা বলা যায় রাদারফোর্ডের পরমাণু মডেল এভাবে প্রকাশ করা যায় যে পরমাণুর কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস যার চার্জ হচ্ছে ধনাত্মক এবং তাকে কেন্দ্র করে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনগুলো চারিদিকে ঘুরছে। তো রাদারফোর্ডের এই মডেলটাকে তিনি হচ্ছে সৌরজগতের সাথে কল্পনা করেন। সৌরজগৎ মানে কি? আমাদের সৌরজগৎটা কেমন? সবার কেন্দ্রে রয়েছে সূর্য এবং সূর্যকে কেন্দ্র করে হচ্ছে কারা ঘুরে? সব গ্রহ উপগ্রহরা ঘুরছে। যেমন আমাদের পৃথিবীর কথাই চিন্তা করো, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে চারিদিকে ঘুরছে। তো ইনি রাদারফোর্ড ঠিক একইভাবে পরমাণুর মডেলের কল্পনাটা দেন যে কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস যার চার্জ হচ্ছে ধনাত্মক এবং তার চারদিকে ঘুরে বেড়াচ্ছে হচ্ছে ইলেকট্রন যার চার্জ হচ্ছে ঋণাত্মক। তো এই যে সৌরজগতের সাথে রাদারফোর্ডের পরমাণু মডেলের তুলনা, এটাই ছিল তার সব থেকে বড় ভুল। কারণ সৌরজগতে আমরা যে সূর্য বা পৃথিবীর কথা চিন্তা করি তাদের কিন্তু কোনো নির্দিষ্ট আধান নেই। আমরা কিন্তু এটা বলতে পারি না যে সূর্যের চার্জ ধনাত্মক অথবা বা ঋণাত্মক এবং পৃথিবীর চার্জ ধনাত্মক বা ঋণাত্মক। তাদের নির্দিষ্ট ভর রয়েছে, তাদের চার্জকে আমরা নিউট্রাল ধরি। তো এই ধনাত্মক আর ঋণাত্মক ধরার কারণে আসলে সমস্যাটা কি হয়েছে? যে ইলেকট্রন ধনাত্মক চার্জ এবং ইলেকট্রন ঋণাত্মক চার্জ এবং নিউক্লিয়াস ধনাত্মক চার্জ, এটার কারণে ম্যাক্সওয়েলের যে তত্ত্বটা আছে সেটা আসলে সাংঘর্ষিক হয়ে যায়। ম্যাক্সওয়েলের তত্ত্বটা কি? যে কোনো চার্জযুক্ত বস্তু যদি কখনো বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে সে একসময় শক্তি বিকিরণ করে কেন্দ্রে এসে মিলিত হবে। তার মানে কি বোঝাচ্ছে? যে রাদারফোর্ডের যে পরমাণু মডেল ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে ঘুরছে, তাহলে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে ঋণাত্মক চার্জের ইলেকট্রনটা কিছু সময় পর তার শক্তি বিকিরণ করে কেন্দ্রে এসে মিলিত হয়ে আলটিমেটলি পরমাণুটা ধ্বংস হয়ে যাবে। কিন্তু আলটিমেটলি পরমাণুটা এত আনস্টেবল না। তাহলে ম্যাক্সওয়েলের তত্ত্বের সাথেও কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেলটা সাংঘর্ষিক হচ্ছে। প্রথম কথা, তিনি হচ্ছে একটা নিউট্রাল বস্তু বা পৃথিবী বা সূর্যের সাথে হচ্ছে নিউক্লিয়াসকে কল্পনা করেছে বা ইলেকট্রনকে কল্পনা করেছে, এটা একটা ভুল। দ্বিতীয় ভুল হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্বের সাথে সাংঘর্ষিক। 3 নম্বর ভুল কি? পরমাণুর বর্ণালী সম্পর্কে তিনি কোনো ধারণা দেন নাই। বর্ণালী মানে কি? সাপোজ নিউক্লিয়াসের চারিদিকে বিভিন্ন কক্ষপথে হচ্ছে ইলেকট্রনগুলো ঘুরছে। কক্ষপথের ধারণা কিন্তু রাদারফোর্ড দেন নাই। আমি জাস্ট বোঝানোর জন্য বলছি যে এই কক্ষপথে ইলেকট্রনগুলো যদি শক্তি লাভ করে তাহলে উপরের কক্ষপথে যায় এবং আবার শক্তি বিকিরণ করে নিচের কক্ষপথে ফিরে আসে। এই বিকিরণের সময় বিভিন্ন ধরনের আলোক তরঙ্গ আমরা দেখতে পাই। এটাকে বলতেছে হচ্ছে বর্ণালী। তো এই ঘটনাগুলো কেন হচ্ছে এগুলো সম্পর্কে তিনি রাদারফোর্ড কোনো ধারণা দিতে পারেন নাই। যে পরমাণুর বর্ণালী কেন সৃষ্টি হয় তা তিনি বলতে পারেন নাই। এরপর হচ্ছে ইলেকট্রনের কক্ষপথের কোনো ধারণা নেই। এই যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে কিভাবে ঘুরছে, কোনো নির্দিষ্ট কি তার পথ আছে না তার ইচ্ছা মতো ঘুরছে, এই যে কক্ষপথ এ সম্পর্কে রাদারফোর্ড কোনো ধারণা দিতে পারে নাই। এরপরে আসছে যে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু ইলেকট্রনগুলো কিভাবে প্রদক্ষিণ করবে তার উল্লেখ নাই।
একই কথা, যে ইলেকট্রন আলটিমেটলি যদি নির্দিষ্ট পথ না থাকে তাহলে একাধিক ইলেকট্রন কীভাবে তোমার হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে, এর ব্যাখ্যাও কিন্তু রাদারফোর্ড দিতে পারেন। তো অন অ্যান অ্যাভারেজ ওভারঅল কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেলটা কিন্তু একটা ফেইলার, কিন্তু তিনি একটা জিনিসের ব্যাখ্যা দিয়ে গেছেন যে পরমাণুর কেন্দ্রে হচ্ছে সকল ভর নিহিত আছে যার চার্জ হচ্ছে ধনাত্মক, এবং এইটার উপরে বেস করে পরবর্তী হচ্ছে বোর পরমাণু মডেল দেন। বোর পরমাণু মডেল দেওয়ার আগে তিনি 3টা শর্ত আগে মেনে নিতে বলেন, যে এই 3টা শর্ত মেনে নিয়ে আমার পরমাণু মডেলটা কাজ করবে। শর্ত 3টা কি কি? প্রথম শর্ত বা স্বীকার্য হচ্ছে কৌণিক ভরবেগ, যে একটা ইলেকট্রন চারিদিকে ঘোরার সময় তার ভরবেগটা কত হবে, কৌণিক ভরবেগটা কত হবে, সেটার জন্য তিনি সূত্র দেন mvr = nh/2π। এখানে n বলতে বোঝাচ্ছে হচ্ছে কক্ষপথের নাম্বার, n বলতে বোঝাচ্ছে কক্ষপথের নাম্বার। তার মানে প্রথমে হচ্ছে কৌণিক ভরবেগটা তিনি নির্দিষ্ট করে দিলেন। পরবর্তী স্বীকার্য হচ্ছে তিনি শক্তি স্তরের ধারণা দেন। শক্তি স্তর বলতে তিনি বলেন ইলেকট্রনগুলো অবশ্যই নিউক্লিয়াসের চারিদিকে নির্দিষ্ট পথে পরিভ্রমণ করে। এই প্রথম শক্তি স্তর বা ইলেকট্রনগুলো যে নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করছে তার ধারণা কিন্তু বোরই দেন। পরবর্তী দ্বিতীয় স্বীকার্য হচ্ছে কম্পাঙ্ক। তার মানে তিনি বলেন এক শক্তি স্তর থেকে ইলেকট্রন আর এক শক্তি স্তরে যখন উঠবে, উপরের দিকে উঠবে, তখন অবশ্যই তাকে নির্দিষ্ট পরিমাণ শক্তি প্রোভাইড করা লাগবে, এবং ওই শক্তি পরে সে বিকিরণ করে আবার নিচের শক্তি স্তরে ফিরে আসবে। চিত্রটার দিকে যদি আমরা খেয়াল করি, সাপোজ এটা মনে করি হচ্ছে প্রথম কক্ষপথ এবং পরেরটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ। এই প্রথম কক্ষপথ থেকে যে ইলেকট্রন, এই যে কালো গোল্লা বা আমি লাল করে দিচ্ছি, এই ইলেকট্রনটা যদি দ্বিতীয় কক্ষপথে আসতে চায় তাহলে তাকে অবশ্যই কিছু পরিমাণ শক্তি প্রদান করতে হবে, সেটাকে ধরে নিলাম হচ্ছে ডেল ই। এই নির্দিষ্ট পরিমাণ শক্তি সে গ্রহণ করে সে দ্বিতীয় শক্তি স্তরে আসবে, এবং দ্বিতীয় শক্তি স্তরে আসার পরে ঠিক সমপরিমাণ শক্তি তাকে বিকিরণ করতে হবে পূর্বের শক্তি স্তরে ফিরে আসার জন্য। তো এই স্বীকার্যকে তিনি হচ্ছে কম্পাঙ্কের স্বীকার্যের সাথে হিসাব করেন, এবং তিনি এই সূত্রটা দেন, সেটা হচ্ছে ডেল ই = E2 - E1, বা দুইটি শক্তি স্তরের শক্তির পার্থক্য = h নিউ। তো এই 3টা স্বীকার্য দিয়ে তিনি হচ্ছে প্রথমে পরমাণু মডেলটা ব্যাখ্যা করার চেষ্টা করেন। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, এখান থেকে একটা সুন্দর MCQ কোশ্চেন তৈরি করা যায়, সেটা হচ্ছে কৌণিক ভরবেগ। যেহেতু n হচ্ছে কক্ষপথের সংখ্যা, এখান থেকে সুন্দর কোশ্চেন করা যায় যে দ্বিতীয় কক্ষপথের একটা পরমাণু দ্বিতীয় কক্ষপথের কৌণিক ভরবেগ কত হয়। তো দ্বিতীয় কক্ষপথের যদি আমি হচ্ছে কৌণিক ভরবেগ বের করতে চাই, তাহলে কি লিখতে হবে? L = nh/2π, তাই তো? এখানে n এর মান হবে কত? 2। তাহলে আমি যদি বসিয়ে দিই 2h/2π, তাহলে আলটিমেটলি অ্যান্সার হবে হচ্ছে h/π। খুব সুন্দরভাবে কিন্তু একটা ছোট MCQ কোশ্চেন করা যেতে পারে যে দ্বিতীয় কক্ষপথের কৌণিক ভরবেগ কত হতে পারে। এখানে কিন্তু দ্বিতীয় কক্ষপথ না দিয়ে তৃতীয় কক্ষপথ দিতে পারে, চতুর্থ কক্ষপথ দিতে পারে, পঞ্চম, ষষ্ঠ, এরকম যে কোনো একটা কক্ষপথের মান কিন্তু দিয়ে প্রশ্ন করতে পারে যে কক্ষপথের কৌণিক ভরবেগ কত হবে। তো এটা গেল বোরের পরমাণু মডেলের স্বীকার্য। এখন বোরের পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা আছে, সেটা হচ্ছে উনি একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে বর্ণালীর ব্যাখ্যা তিনি দিতে পারেন না। একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বলতে তিনি যে পরমাণুর বর্ণালীর ব্যাখ্যা দেন সেখানে অবশ্যই একটা মাত্র ইলেকট্রন আছে, মানে সেখানে হয় তোমার হচ্ছে হিলিয়াম প্লাস, যেখানে হিলিয়ামে যেহেতু 2টা ইলেকট্রন আছে, হিলিয়াম প্লাস মানে তার একটা মাত্র ইলেকট্রন, অথবা হাইড্রোজেন পরমাণু যেখানে মাত্র একটা ইলেকট্রন, বা লিথিয়াম 2+, যেখানেও মাত্র একটা মাত্র ইলেকট্রন। এই ধরনের পরমাণুতে তিনি হচ্ছে বর্ণালীর ব্যাখ্যা তিনি দিতে পারেন, বাট একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে বর্ণালীগুলো কীভাবে কাজ করেন তিনি সেটা ব্যাখ্যা দিতে পারেন না। এরপর হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চিত নীতির সাথে সাংঘর্ষিক। জিনিসটা কেমন? হাইজেনবার্গ বলেন কোনো নির্দিষ্ট সময় ঘূর্ণমান বস্তুর অবস্থান এবং তাদের ভরবেগ কখনো একই সাথে সঠিকভাবে নির্ণয় করা সম্ভব না। এটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। কিন্তু বোর কিন্তু অলরেডি তার স্বীকার্যতে বলে আসছিল যে
কৌণিক ভরবেগের মান সে একটা সূত্রের সাথে বের করেছে। কিন্তু যেহেতু হাইজেনবার্গ বলেন একটা নির্দিষ্ট গতিয়মান বস্তুর ভরবেগ এবং তার নির্দিষ্ট অবস্থান কখনো নির্দিষ্টভাবে একই সময়ে নির্ণয় করা সম্ভব না। তো এই তাদের দুইজনের তত্ত্বের মধ্যে একটা সাংঘর্ষিকতা কাজ করে, যেটা কি হচ্ছে, এটাকে আমি সীমাবদ্ধতা হিসেবে উল্লেখ করেছি যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির সাথে বোরের পরমাণু মডেলের একটা সংঘর্ষ রয়েছে। তো এগুলো গেল হচ্ছে বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। এরপর আসি হচ্ছে নিউক্লিয়াসের গঠন। নিউক্লিয়াসের গঠন বলতে যে জিনিসগুলো একটু জানা লাগবে সেটা হচ্ছে নিউক্লিয়াসের আবিষ্কারক হচ্ছে রাদারফোর্ড, প্রোটনের আবিষ্কার রাদারফোর্ড, কারণ তিনি নিউক্লিয়াসে আলটিমেটলি বলেন যে ধনাত্মক চার্জযুক্ত একটা কণা অবশ্যই রয়েছে, সেটা হচ্ছে প্রোটন। এরপর হচ্ছে নিউট্রনের আবিষ্কার হচ্ছে চ্যাডউইক এবং ইলেকট্রনের আবিষ্কার হচ্ছে থমসন, যেটা আমরা প্রথমে বলেছি যে থমসন প্রথম ইলেকট্রনের ধারণা দিয়ে কিন্তু তিনি একটা পরমাণু মডেল তৈরি করার চেষ্টা করেন। এরপর আছে হচ্ছে নিউট্রনের সংখ্যা নির্ণয়। নিউটনের সংখ্যা নির্ণয় বলতে আমি যে জিনিসটা বুঝিয়েছি সেটা হচ্ছে সাপোজ এ একটি পরমাণু, আমি কোনো এক্স্যাক্ট পরমাণুর কথা বলছি না, একটা উদাহরণস্বরূপ হিসাব করছি। এ পরমাণুতে 50টি প্রোটন আছে, ঠিক আছে, এবং এ পরমাণুর ভর সংখ্যা হচ্ছে 101। তাহলে এই এ পরমাণুর নিউট্রন সংখ্যাটা কত হবে? এই নিউট্রন সংখ্যা হিসাব করার সূত্র হচ্ছে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা করলে যে জিনিসটা থাকবে সেটাই হচ্ছে আমার নিউট্রন সংখ্যা। তো এভাবে কিন্তু কোশ্চেন করা যেতে পারে যে নিচের পরমাণুর ক্ষেত্রে নিউট্রন সংখ্যা কত। তো এইটা সুন্দরভাবে তোমার হচ্ছে প্রোটন এবং ভর সংখ্যা বিয়োগ করলে আমরা নিউট্রন সংখ্যা বের করতে পারি। খুব সিম্পল জিনিস, কিন্তু অনেক সময় মাথায় থাকে না। তো এটা গেল নিউট্রন সংখ্যা নির্ণয়। এরপর হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ এবং পরমাণুর ব্যাসার্ধ সম্পর্কে কিছু কথা। সেই নিউক্লিয়াসের ব্যাসার্ধ নির্ণয়ের যে সূত্র সেটা হচ্ছে R=R0 × A, তার পাওয়ার হচ্ছে 1/3। আর একটা কথা এখানে বলে রাখি যে সেটা হচ্ছে পরমাণুর ব্যাস এবং নিউক্লিয়াসের ব্যাসার্ধ আসলে কত। পরমাণুর ব্যাসার্ধটা হচ্ছে 10⁻10 মিটার। তার মানে টোটাল একটা পরমাণুর ব্যাসার্ধ মাঝ কেন্দ্র থেকে শেষ পর্যন্ত হচ্ছে 10⁻10। আর নিউক্লিয়াসের ব্যাস, তার মানে পরমাণুর ভিতরে তো নিউক্লিয়াস, তাই তো, তার ব্যাসার্ধ হচ্ছে 10⁻14 থেকে 10⁻15 মিটার। পরবর্তীতে আসি যে কিছু নর্মাল ইকুয়েশন, সেটা হচ্ছে একটা নিউট্রন যখন ভাঙে সেটি একটি প্রোটন তৈরি করে, একটা ইলেকট্রন তৈরি করে। এটা হচ্ছে নিউট্রনের ভিতরে, তাহলে বলা যেতে পারে নিউট্রনের ভিতরে একটা প্রোটন আছে, একটা ইলেকট্রন আছে, এই জন্য তার চার্জ কিন্তু নিউট্রাল। আর একটা প্রোটন যখন নিউট্রনে কনভার্ট হয় তখন একটা কণা তৈরি হয়, যে কণাটার নাম হচ্ছে পজিট্রন। এই যে ইলেকট্রন প্লাস সাইন মানে ইলেকট্রনের এন্টি পার্টিকেল, এন্ট্রি ইলেকট্রন, এটাকে আমরা বলবো হচ্ছে পজিট্রন। তার মানে একটা প্রোটন যখন নিউট্রনে কনভার্ট হয় তখন একটা যে কণা তৈরি করে তার নাম হচ্ছে পজিট্রন বা এন্ট্রি ইলেকট্রন পার্টিকেল। পরবর্তীতে যে তেজস্ক্রিয় বিক্রিয়ায় যে নিউট্রনগুলো ভাঙে, সেই নিউট্রনগুলো ভাঙার সময় একটা প্রোটন এবং একটা ইলেকট্রন তৈরি হয়, এবং সে সময় যে কণাটা আরও একটা এক্সট্রা কণা তৈরি হয় সেটার নাম হচ্ছে নিউট্রিনো। তাহলে খুব ভালোভাবে খেয়াল করি, একটা প্রোটন যখন একটা নিউট্রনে কনভার্ট হয় তখন যে কণাটা উৎপত্তি হয় সেটা হচ্ছে পজিট্রন। একটা নিউট্রন যখন তেজস্ক্রিয় বিক্রিয়ায় প্রোটন এবং ইলেকট্রন তৈরি করে, সে সাথে একটা আরও একটা কণা তৈরি করে, সেটা হচ্ছে তোমার নিউট্রিনো। এখানে যে নিউট্রনটা ইলেকট্রন তৈরি করে, এই ইলেকট্রনটা হচ্ছে বিটা রে হিসেবে আমরা তেজস্ক্রিয়তা দেখতে পাই। তার মানে একটা তেজস্ক্রিয় বিক্রিয়ায় একটা তেজস্ক্রিয় মৌল যখন নিউট্রনগুলো ভেঙে যায় তখন যে ইলেকট্রনটা তৈরি হয়, এই ইলেকট্রনটা আলটিমেটলি বিটা রে হিসাবে নির্গত হয়। ওটা সম্পর্কে আমরা পরবর্তীতে আবার পড়ব। পরবর্তী শেষে নিউক্লিয় বল। এখানে যে নিউক্লিয় বল সম্পর্কে এক্স্যাক্টলি বলা হচ্ছে সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল। তার মানে নিউক্লিয়াসের ভিতরে নিউট্রন এবং প্রোটনের মধ্যে যে বলটা কাজ করে। তো এই বলের সম্পর্কে কি কথা লেখা আছে দেখা যাক। যে এই বল খুবই কম দূরত্বের মধ্যে কাজ করে, অর্থাৎ ব্যাসার্ধ দুটি কণার মধ্যে ব্যাসার্ধ যখন দূরত্ব যখন 2 × 10⁻15 মিটার হয়, অনেক কম। আর এ ধরনের বলের জন্য কোন জিনিস দায়ী সেটা হচ্ছে পাই মেসন বা পাইন। আর এ ধরনের বল হচ্ছে শুধুমাত্র আকর্ষণ বল। তার মানে দুটি নিউট্রন, একটি নিউট্রন একটি প্রোটনের মধ্যে যে বলটা আর কি, এটাকে বলতে হচ্ছে সবল নিউক্লিয় বল। এরপরে আসে হচ্ছে তেজস্ক্রিয়তা।
তেজস্ক্রিয়তা আসলে কি? তো তেজস্ক্রিয় সম্পর্কে জানার আগে যে জিনিসটা আমাদের জানা লাগবে সেটা হচ্ছে স্থায়ী আর অস্থায়ী নিউক্লিয়াস আসলে কি? স্থায়ী আর অস্থায়ী নিউক্লিয়াস হচ্ছে সাপোজ একটা পরমাণুতে একটা নিউক্লিয়াসে ৫ টা প্রোটন আছে এবং ৫ টা নিউট্রন আছে। তো তাদের মধ্যে যে আকর্ষণ বলটা, তাদের মধ্যে আকর্ষণ বলে খুব একটা সমস্যা হচ্ছে না যেহেতু তারা সংখ্যায় কম। কিন্তু একটা সময় দেখা যায় প্রোটন এবং নিউট্রনের সংখ্যা যতই বাড়তে থাকে তাদের এই আকর্ষণ বলের মধ্যে একটা অস্থায়িতা কাজ করে। এই অস্থায়িতার জন্যই আল্টিমেটলি এই প্রোটন আর নিউট্রন একসাথে থাকতে পারে না। নিউক্লিয়াসটা ভেঙে যায়। এই নিউক্লিয়াসটা ভেঙে যেয়ে নতুন নতুন পরমাণু বা মৌল তৈরি হয় এবং এ ধরনের নিউক্লিয়াসকে বলা হচ্ছে অস্থায়ী নিউক্লিয়াস। তো এই অস্থায়ী নিউক্লিয়াসটা কখন ক্রিয়েট হয়? যখন একটা মৌলের নিউক্লিয়াসে প্রোটন, নিউট্রন এবং প্রোটনের অনুপাত ১.৫-এর বেশি হয়। তার মানে ১০০টা যদি প্রোটন থাকে এবং নিউট্রন থাকে যদি ১৫০টা, তাহলে এই নিউক্লিয়াসটা হয়ে যায় অস্থায়ী নিউক্লিয়াস এবং এটি আল্টিমেটলি নিউক্লিয়াসটা ভেঙে ছোট ছোট নতুন নিউক্লিয়াস তৈরি করে বা নতুন মৌল তৈরি করে, যেটাকেই আল্টিমেটলি যে ঘটনাটাকে আমরা আল্টিমেটলি বলতেছি হচ্ছে তেজস্ক্রিয়তা। তো প্রকৃতিতে সর্বোচ্চ প্রোটন সমৃদ্ধ স্থায়ী মৌল হচ্ছে বিসমাথ। কারণ বিসমাথের পরবর্তীতে বা 83 সংখ্যক প্রোটনের বেশি কোনো পরমাণু প্রকৃতিতে হচ্ছে অস্থায়ী। তো আল্টিমেটলি এই অস্থায়ী মৌল বা নিউক্লিয়াস ভেঙে আসলে তেজস্ক্রিয় কণা বা রশ্মি তৈরি করে, যেগুলোকে আমরা আলফা, বিটা এবং গামা দিয়ে প্রকাশ করি এবং এই তেজস্ক্রিয়তা কোনো ধরনের তাপ, চাপ, বিদ্যুৎ এবং চুম্বক দ্বারা প্রভাবিত হয় না। পরবর্তীতে আসি যে তেজস্ক্রিয়তার একক। তেজস্ক্রিয়তার একক হচ্ছে কুরি আছে এবং বেকেরেল আছে। কুরি হচ্ছে প্রতি সেকেন্ডে যদি 3.7 × 10⁻10 সংখ্যক পরমাণু ভাঙনকে ১ কুরি বলে, আর বেকেরেল হচ্ছে প্রতি সেকেন্ডে একটি পরমাণুর ভাঙনকে ১ বেকেরেল বলে। এই বেকেরেলকে আলটিমেটলি এসআই একক হিসাব করা হয়, কুরিকে করা হয় না। কুরি এবং বেকেরেল সম্পর্কে যে জিনিসটা আমাদের জানা লাগবে যে এই দুইটা পার্সন, একটা হচ্ছে মাদাম কুরি, একটা হচ্ছে হেনরি বেকেরেল, যারা দুইজন হচ্ছে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ এবং তেজস্ক্রিয়তা সম্পর্কে সর্বপ্রথম যারা গবেষণা করেন তারা হচ্ছে এই দুইজন। কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট বলে রাখি, মাদাম কুরি বা ম্যাডাম কুরি পৃথিবীর একমাত্র ফিমেল পার্সন যিনি ২ বার নোবেল জিতছেন। ২ বার নোবেল জিতছেন। তো এই ২ বার নোবেল জেতার মধ্যে একবার তিনি জিতেছেন হচ্ছে ফিজিক্স নিয়ে, আর একবার জিতেছেন হচ্ছে কেমিস্ট্রি নিয়ে। একটা জেনারেল নলেজের অ্যান্সার বা টপিক বলে দিলাম, সে হচ্ছে পৃথিবীর একমাত্র নারী যিনি ২ বার নোবেল জিতেছেন, তার মধ্যে একবার হচ্ছে ফিজিক্সে এবং অন্যবার হচ্ছে কেমিস্ট্রিতে। এবং এই মাদাম কুরি এবং হেনরি বেকেরেলই আলটিমেটলি তেজস্ক্রিয়তা সম্পর্কে তাদের গবেষণা। আরও একটা সুন্দর ঘটনা বলি, সেটা হচ্ছে মাদাম কুরি এবং হেনরি বেকেরেল তো দুইজন হাজব্যান্ড ওয়াইফ। তো এই তেজস্ক্রিয় সম্পর্কে গবেষণা করার পর যে ফলাফল আসে বা যে রেজাল্ট আসে, সেটা পাবলিশ করার সময় পাবলিশাররা বলে যে আমরা হেনরি বেকেরেলের নামে গবেষণাটা পাবলিশ করব। কারণ তখন একটা স্টিগমা ছিল সমাজে যে নারীরা বা মহিলারা হয়তো বা বিজ্ঞানের কাজে সাহায্য করতে কখনো পারে না। এটা সম্ভবত হেনরি বেকেরেলের মাথা থেকে আসছে। তো পাবলিশ করার রিকোয়েস্ট যখন আসে হেনরি বেকেরেলের পক্ষ থেকে, তখন হেনরি বেকেরেল মাদাম কুরিকে বলেন যে এরকম একটা আমাদের গবেষণা পাবলিশ হতে যাচ্ছে, কিন্তু সেখানে নাম শুধুমাত্র আমার দিতে চাচ্ছে, তোমার নামটা আসবে না। তো আলটিমেটলি ঘটনাটা সেটা হয় না। আলটিমেটলি দুইজনের নামই ইনক্লুড করে পরবর্তীতে পাবলিশ হয় এবং তারা আলটিমেটলি তেজস্ক্রিয় সম্পর্কেই এই পৃথিবীতে সবাই তাদের দুইজনের নামই জানে। পরবর্তীতে এর মাধ্যমে তারা আলটিমেটলি একত্রিত হয়, বিয়ে করেন এবং আমরা সবাই এখন জানি যে মাদাম কুরি নামের সাথে হেনরি বেকেরেল নামটাও আসে। তো মাদাম কুরির মৃত্যু হচ্ছে খুবই করুণাদায়ক। এই তেজস্ক্রিয়তা সম্পর্কে গবেষণা করতে যেই তিনি আলটিমেটলি একদিন মারা যান। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে তিনি হচ্ছে মারা যান, যার মেইন রিজনটাই ছিল হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি। এই তেজস্ক্রিয়তা নিয়ে গবেষণা করতে করতেই তিনি হচ্ছে
মারা যান। তো এটা গেল হচ্ছে মাদাম কুরি এবং হেনরি বেকেরেল সম্পর্কে কিছু তথ্য। ফিজিক্স সম্পর্কে না হলেও জেনারেল নলেজ এবং আমাদের আশেপাশে সবকিছু কিভাবে আবিষ্কার হয়েছে এবং তার পিছনে হয়তো বা কত কাহিনী থাকে সে সম্পর্কে একটা ছোট্ট গল্প। পরবর্তীতে আসি যে রেডিও বা তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার, সেটা হচ্ছে কৃষিক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, গবেষণা ক্ষেত্রে এবং শিল্পবিজ্ঞান। তো স্পেসিফিকলি আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে আসলে রেডিও আইসোটোপ বা তেজস্ক্রিয় আইসোটোপগুলো আসলে কিভাবে ব্যবহার করা হয়। সেটা হচ্ছে ক্যান্সার চিকিৎসায়, আবারও বলছি ক্যান্সার চিকিৎসায় আমাদের এই রেডিও আইসোটোপগুলোর বিশাল ব্যবহার রয়েছে। ছোট্ট একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে আমাদের যে থাইরয়েড ক্যান্সার আছে, থাইরয়েড ক্যান্সার, এই থাইরয়েড ক্যান্সারের ক্ষেত্রে আমরা হচ্ছে আয়োডিন যে রেডিও আইসোটোপ সেটাকে ব্যবহার করি। তো যে কোনো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি হোক, সেটার যে যখনই চিকিৎসা ক্ষেত্রের কথা উল্লেখ আসবে সেটা কিন্তু মেডিকেলের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই জন্য এখানে একটা উল্লেখ করে রাখলাম যে চিকিৎসা ক্ষেত্রে রেডিও আইসোটোপের বিশাল ব্যবহার রয়েছে। সেটা হচ্ছে ক্যান্সার চিকিৎসায় বা ক্যান্সার নির্দেশ করার ক্ষেত্রে। সেক্ষেত্রে আমি একটা উদাহরণ দিলাম, সেটা হচ্ছে থাইরয়েড ক্যান্সারের ক্ষেত্রে আয়োডিন রেডিও আইসোটোপ ব্যবহার করা হয়। পরবর্তীতে আসি যে এই একটা উৎস থেকে তেজস্ক্রিয় আইসোটোপকে আমি হচ্ছে যে তেজস্ক্রিয় কণা সেগুলো নির্গত হতে দিচ্ছি, সেই উৎসটা হচ্ছে বি সাপোজ, এবং এর আশেপাশে আমরা একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করলাম। এই চৌম্বক ক্ষেত্র তৈরি করলে আমাদের যে তিনটা তেজস্ক্রিয় কণা বা রশ্মি রয়েছে আলফা, বিটা, গামা, তাদের কিছু ধর্ম সম্পর্কে আমরা বৈশিষ্ট্য সম্পর্কে আমরা দেখতে চাইছি, তাদের বৈশিষ্ট্যগুলো কেমন। যেহেতু এর পাশে চৌম্বক ক্ষেত্র তৈরি করা হয়েছে, তাহলে ডানহস্ত নিয়ম অনুযায়ী আলফা যে কণাটা আছে, আমরা আলফা কণা আলটিমেটলি আলফা কণা বলতে কি বুঝি, সেটা হচ্ছে হিলিয়াম আয়ন, তাই তো, হিলিয়াম 2+ একটা আয়ন। যেহেতু এটা ধনাত্মক চার্জ বিশিষ্ট, ডানহস্ত নিয়ম অনুযায়ী চৌম্বক ক্ষেত্রে সে বাম দিকে টার্ন নিবে, এবং বিটা রশ্মি বা বিটা কণা যেহেতু ইলেকট্রন, মানে বিটা বলতে আমরা হচ্ছে ইলেকট্রনকে বুঝি আর কি, সেটি ডানহস্ত নিয়ম অনুযায়ী চৌম্বক ক্ষেত্রে টানে প্রবেশ করবে। এবং গামা কোনো চার্জ, গামা কণার বা গামা রশ্মির ভিতরে কোনো চার্জ না থাকায় সেটা একদম উৎস থেকে সোজা উপরের দিকে চলে যাবে। তার মানে আমাদের যে আলফা, বিটা এবং গামা রয়েছে তাদের উপরে চৌম্বক ক্ষেত্রের প্রভাব রয়েছে শুধুমাত্র আলফা এবং বিটা কণায়, গামা রশ্মিতে কোনো চৌম্বক ক্ষেত্রের প্রভাব নেই। তো এই ছোট্ট একটা পরীক্ষা দিয়ে আলটিমেটলি আমরা এই বৈশিষ্ট্যটা জানতে পারি। পরবর্তীতে আসি যে আলফা, বিটা এবং গামা রশ্মির কি কি বৈশিষ্ট্য রয়েছে। আলফা কণা হচ্ছে একটি দ্বিধনাত্মক হিলিয়াম পরমাণু। আমি যদি সংক্ষেপে লিখি দেখতে কিছুটা এরকম হবে, দ্বিধনাত্মক হিলিয়াম পরমাণু। এটির কণার ভর হচ্ছে 6.6 × 10⁻27 kg, আর ধনাত্মক চার্জ হচ্ছে +3.2 × 10⁻19 কুলম। মানে দুইটা প্রোটনের চার্জ যায়, এটারও চার্জ তাই হবে। বিটা কণার ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে ভরটা হচ্ছে, বিটা কণা আলটিমেটলি ইলেকট্রন, তাই ইলেকট্রনের যা ভর বিটা কণারও তাই ভর হবে, সেটা হচ্ছে 9.1 × 10⁻31 kg। চার্জ হচ্ছে -1.6 × 10⁻19 কুলম, আর এটার বেগ হচ্ছে 0.9 থেকে 2.9 × 10⁸ মিটার/সেকেন্ড। গামা রশ্মির ক্ষেত্রে এটা একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এর কোনো ভর নেই, চার্জ নেই, আর আলোর বেগের সমান হচ্ছে তার বেগ। আমরা যদি ভেদন ক্ষমতা দেখি, সেটা হচ্ছে গামা রশ্মির ভেদন ক্ষমতা হবে সব থেকে বেশি, তারপরে বিটা, তারপর আলফা, এবং অনুপাতটা হবে হচ্ছে 1000:100:1। তার মানে সব থেকে বেশি ভেদন ক্ষমতা সম্পন্ন হচ্ছে গামা রশ্মি, তারপর বিটা এবং তারপর আলফা। পরবর্তীতে আসি যে তিনটা সূত্র, সেটা হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্র, অর্ধজীবন এবং গড় আয়ু। তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্র আমি এখানে উল্লেখ করেছি, যার একক হচ্ছে পার সেকেন্ড অথবা পার ডে অথবা পার ইয়ার, যে কোনোভাবে প্রকাশ করা যেতে পারে। অর্ধায়ুর সূত্র আমি এখানে প্রকাশ করেছি, এবং গড় আয়ুর সূত্র τ = 1/λ।
এখানে একটা জিনিস বলে রাখতে চাই যে অর্ধায়ু বা অর্ধজীবন আসলে কি। সাপোজ একটা তেজস্ক্রিয় মৌল এ এর অর্ধায়ু হচ্ছে 500 বছর। 500 বছর। তো কোনো একটা উৎসে আমি পরমাণু যে তেজস্ক্রিয় পরমাণু বা মৌলটা আছে সেটার 1 কেজি পরিমাণ আমি হচ্ছে নিলাম, তাই তো? তো ওই পাত্রে যদি আমি 1 কেজি পরিমাণ পরমাণু বা মৌলটা রাখি, এই পরমাণু 1 কেজি থেকে 500 গ্রামে রূপান্তরিত হতে সময় লাগবে 500 বছর। ঠিক আছে? এই 500 গ্রাম থেকে 250 গ্রাম হতে আরো 500 বছর লাগবে। জিনিসটা বুঝতেছো? মানে ঠিক একটা নির্দিষ্ট সময় পর পর ওই পদার্থের তেজস্ক্রিয়তা বা ওই পদার্থের পরিমাপ অর্ধেক হতে থাকবে, যে নির্দিষ্ট সময় পর পর সেটাকে বলতেছে হচ্ছে অর্ধায়ু বা অর্ধজীবন। তো এটা জাস্ট শর্ট একটা টার্ম বুঝিয়ে দিলাম। এরপরে আসে হচ্ছে কতগুলো প্রয়োজনীয় রাশি। প্রথমে আসে হচ্ছে আইসোবার, আইসোটোন, আইসোটোপ এবং আইসোমার, সবগুলো শব্দ কিন্তু খুব কাছাকাছি। তো কিভাবে মনে রাখবে, একটা শর্ট ট্রিক্স শিখিয়ে দিই। বার, তাই তো? বার শব্দটার সাথে ভর শব্দটার একটা মিল আছে, তাই তো? তার মানে যে দুইটো মৌলর ভর সংখ্যা সমান তাদেরকে একে অপরের আইসোবার বলবে। ভর সংখ্যা সমান, আইসোবার, বার দিয়ে হয় ভর, তাহলে ভর সংখ্যা সমান যে দুইটি মৌলের তাকে একে অপরের বলবে হচ্ছে আইসোবার। আইসোটোন, নল সবার লাস্ট, তাই তো? ন দিয়ে কি হয়? ন দিয়ে হয় হচ্ছে নিউট্রন। তাহলে যে দুইটি মৌলর নিউট্রন সংখ্যা সমান তাদেরকে একে অপরের আইসোটোন বলবে। এরপর আসে আইসোটোপ, সবার লাস্ট হচ্ছে প দিয়ে কি হবে? প্রোটন। তাহলে যে দুইটি মৌলর প্রোটন সংখ্যা এক কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে একে অপরের আইসোটোপ বলবে। আর সবার লাস্টে যে শব্দটা আছে সেটা হচ্ছে আইসোমার। আইসোমার বলতে অ্যাকচুয়ালি বোঝায় হচ্ছে সমাণু, এর সঠিক বাংলাটা হচ্ছে সমাণু। তার মানে যে দুইটি মৌলের বা যে দুইটি অণুর বা বস্তুর আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন তাদেরকে একে অপরের আইসোমার বা সমাণু বলবে। তাহলে আবারও যদি আমি বলি, এই চারটা শব্দ আইসোবার, বার দিয়ে মনে রাখতে পারি ভর, তাহলে যে দুইটি মৌলের ভর সংখ্যা সমান তাদেরকে বলবে আইসোবার। আইসোটোন, ন দিয়ে শেষ হয়েছে, ন দিয়ে হয় হচ্ছে নিউট্রন, নিউট্রন সংখ্যা যাদের সমান তাদেরকে বলবে আইসোটোন। আইসোটোপ শেষ হচ্ছে প দিয়ে, প্রোটন সংখ্যা যাদের সমান তাদেরকে বলবে একে অপরের আইসোটোপ। এবং আইসোমার, যার শব্দের অর্থ হচ্ছে সমাণু, তার মানে আণবিক সংকেত সমান কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন এমন পরমাণুকে বলবো হচ্ছে আইসোমার। নিউক্লিয়ন হচ্ছে নিউক্লিয়াসে যারা অবস্থান করে তাদেরকে বলা হচ্ছে নিউক্লিয়ন, সেটা হবে হচ্ছে প্রোটন এবং নিউট্রন। পরবর্তীতে আসি যে প্রোটন নিউট্রন সম্পর্কে কিছু কথা, যে প্রোটনের ভর হচ্ছে 1.00878 AAM বা অ্যাটমিক মাস ইউনিট, আর নিউট্রন হচ্ছে একটু ভারী, নিউট্রনটা হচ্ছে 1.00866 অ্যাটমিক মাস ইউনিট। প্রোটনের চার্জ হচ্ছে প্লাস 1.6 × 10⁻12 - 19 নিউটনের কোনো চার্জ নেই, 0। প্রোটনের নিশ্চল শক্তি হচ্ছে 938.38 মেগা ইলেকট্রন ভোল্ট, আর নিউটনের শক্তি একটু বেশি, সেটা হচ্ছে 938.57 মেগা ইলেকট্রন ভোল্ট। পরবর্তীতে যে দুইটা বিক্রিয়া সম্পর্কে বলতে চাই, নিউক্লিয় বিক্রিয়া, সেটা হচ্ছে ফিউশন বিক্রিয়া, হচ্ছে ফিশন বিক্রিয়া। ফিউশন কথাটা এর আগেও তোমাদের মনে রাখার জন্য সহজ একটা জিনিস বলেছি, সেটা হচ্ছে আমরা যারা ড্রাগন বল জি দেখেছি, ড্রাগন বল বা ড্রাগন বল জি, সেখানে আমরা একটা জিনিস দেখেছি যে ভাজিটা আর হচ্ছে গোকুর মধ্যে তারা একত্রিতভাবে মিলে একটা নতুন একটা ক্যারেক্টার সৃষ্টি করে। এই নতুন ক্যারেক্টারটা সৃষ্টি কিভাবে করছে? ভাজিটা আর হচ্ছে গোকু দুইজন একসাথে মিলে। তার মানে ফিউশন কথার মানে হচ্ছে একত্রিত হওয়া। ড্রাগন বল জিতে যে ফিউশন
একটা দেখায় তার মানে হচ্ছে একত্রিত হওয়া, তাই তো? এরপর আমরা আগের স্লাইডে আবার ফিরে যাই। তার মানে ফিউশন কথার মানে হচ্ছে একত্রিত হওয়া। কি একত্রিত হবে? একটা বিক্রিয়া এখানে উল্লেখ করেছি যে ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম একসাথে একত্রিত হয়ে কি তৈরি করে? হিলিয়াম পরমাণু তৈরি করে। আবারও বলি, ফিউশন মানে হচ্ছে একত্রিত হওয়া। কি একত্রিত হবে? ডিউটেরিয়াম, ট্রিটিয়াম একত্রিত হয়ে তৈরি করবে হচ্ছে হিলিয়াম পরমাণু। এই কনস্ট্যান্ট রিয়াকশনটা হচ্ছে আমাদের যে সূর্য রয়েছে, সান, সেখানে কনস্ট্যান্ট এই রিয়াকশনটা হতে থাকে এবং এই কনস্ট্যান্ট রিয়াকশনের ফলে যে শক্তিটা তৈরি হয় সেটাই আমরা আলটিমেটলি পৃথিবীতে আলোক শক্তি হিসাবে বা অন্যান্য যে তরঙ্গ দৈর্ঘ্য সেভাবে হিসাবে পাই। তার মানে সূর্যে যে বিক্রিয়াটা হয় সেটা হচ্ছে ফিউশন, একত্রিত হওয়া। ফিউশন মানে যদি একত্রিত হওয়া মানে বোঝায়, ফিশন মানে বোঝাবে ভেঙে যাওয়া। ফিশন বিক্রিয়ার উদাহরণ কি? আমরা যে পারমাণবিক চুল্লিতে ইউরেনিয়াম ব্যবহার করি, এই ইউরেনিয়ামকে যদি আমরা একটা নিউট্রন দিয়ে আঘাত করি তাহলে সেটা আলটিমেটলি চেইন রিয়াকশনের মতো ভাঙতে থাকবে এবং ভাঙতে ভাঙতে সেটি দুটি পরমাণু তৈরি করবে, একটা হচ্ছে বেরিয়াম আর একটা হচ্ছে ক্রিপ্টন। দুটি ভিন্ন পারমাণবিক সংখ্যা বিশিষ্ট পরমাণু তৈরি করতেছে এবং এই ভাঙনের ফলে কন্টিনিউয়াস যে শক্তি তৈরি হবে সেটিও আমরা পারমাণবিক চুল্লিতে ব্যবহার করতে পারবো। তাহলে আবারও বলি, নিউক্লিয় ফিউশন মানে যুক্ত হওয়া, নিউক্লিয় ফিশন মানে ভেঙে ফেলা। তো এই নিউক্লিয় ফিশন বিক্রিয়া ব্যবহার করে আমরা হচ্ছে পারমাণবিক চুল্লি বা আমরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেটাকে বলি সেটা চালাই। কিভাবে চালাই? নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কি কি আছে সেটাকে আমরা জেনে নিই আগে। জ্বালানি দণ্ড, যেখানে ব্যবহার করা হয় ইউরেনিয়াম হচ্ছে 235। মডারেটর, যেখানে ব্যবহার করা হচ্ছে ভারী পানি এবং গ্রাফাইট, ভারী পানির সংকেত হচ্ছে H3O। নিয়ন্ত্রক দণ্ড, ক্যাডমিয়াম বা বোরন, আর শীতলকারক পদার্থ। এখন একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কিভাবে কাজ করে এটা জানবো। সেটা প্রথমে হচ্ছে এই যে জ্বালানি দণ্ড যেখানে আছে, আমরা যদি ছবিটা দেখি এই যে এই জায়গাটুকু, এই জায়গায় কি হয়? ফিশন বিক্রিয়া হয়। এখানে ফিশন বিক্রিয়া হয়। ফিশন বিক্রিয়া হলে এখানে প্রচুর পরিমাপে তাপ তৈরি হবে, হিট প্রডিউস হবে। এই হিটটা কি করবে? এই হিটটা ঠান্ডা করার জন্য আমরা এর ভিতর দিয়ে পানি চালনা করব। এই তাপে পানিটা বাষ্প হবে। এই বাষ্পটাকে আমি নির্দিষ্ট পথে চালিয়ে দিব। এই যে বাষ্পটা নির্দিষ্ট পথে চালিয়ে দেব এবং বাষ্পটা কি করবে? এর ভিতরে যে জেনারেটর আছে, জেনারেটর ভিতরে যে টারবাইনগুলো আছে, টারবাইনকে ধাক্কা মারবে, টারবাইনকে ধাক্কা মেরে টারবাইনটাকে ঘোরাবে। এই টারবাইনটাকে ঘোরালে আলটিমেটলি জেনারেটর দিয়ে আমাদের বিদ্যুৎ তৈরি হবে। এই বিদ্যুৎটা আলটিমেটলি আমরা হচ্ছে তারের মাধ্যমে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিব। তাহলে পারমাণবিক চুল্লিতে বিদ্যুৎ তৈরি করার প্রসেসটা কিন্তু খুব সিম্পল। ইউরেনিয়ামকে ফিশন বিক্রিয়া ভাঙো, শক্তি উৎপন্ন, তাপ উৎপন্ন হোক, তাপের ভিতর দিয়ে পানি প্রবেশ করাও, পানি বাষ্প হোক, বাষ্পটা টারবাইনকে ঘোরাক, জেনারেটরে বিদ্যুৎ তৈরি হলো। ঠিক আছে, এটা হচ্ছে পারমাণবিক চুল্লির হচ্ছে বিদ্যুৎ তৈরি করার প্রসেস। সমস্যাটা কোথায়? এত সহজ যদি প্রসেস হতো তাহলে তো সারা পৃথিবী, সারা ওয়ার্ল্ডেই হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি হয়ে যেত। আমাদের বাংলাদেশে কিন্তু একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি হচ্ছে রূপপুরে। তো সমস্যাটা হলো এই যে ইউরেনিয়ামগুলো ফিশন বিক্রিয়া মাধ্যমে ভাঙছে কন্টিনিউয়াসলি, এটা কিন্তু নিয়ন্ত্রণ করা খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ নিয়ন্ত্রণ যদি হারায় তাহলে কিন্তু অতিরিক্ত পরিমাণ শক্তি তৈরি হবে এবং সেটাকে আর পানি দিয়ে ঠান্ডা করা যাবে না। এটা একটা সমস্যা। আর একটা হচ্ছে এই ইউরেনিয়ামের আমাদের যে অর্ধ আয়ু বা হাফ লাইফ ছিল এটা অনেক দিন। তার মানে এক ইউরেনিয়াম ভাঙা শুরু করলে সেটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভাঙতে থাকবে এবং এরপরে যে নিউক্লিয়ার বর্জ্যগুলো তৈরি হবে, নিউক্লিয়ার ওয়েস্ট, এগুলো কিন্তু আবার সংরক্ষণ করা প্রয়োজন। এগুলো যদি আমরা প্রকৃতিতে আবার মুক্তভাবে ছেড়ে রেখে দিই, সেগুলো কিন্তু থেকে আবার রেডিয়েশন বা রেডিও অ্যাক্টিভ ওয়েভ রেজ কিন্তু বাইরে বের হতে থাকবে। সেটা কিন্তু আবার আমাদের মানুষের জন্য বা অন্যান্য পশু প্রাণীর জন্য ক্ষতিকারক। তো এর জন্য নিউক্লিয়ার পারমাণবিক চুল্লিটা বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা হচ্ছে
প্রসেসটা খুব ইজি, বাট এটার মেইনটেনেন্স বা সার্ভিসটা হচ্ছে একটু বেশি, অনেক বেশি কঠিন। তো এটা গেল হচ্ছে আমাদের পরমাণু সম্পর্কিত নবম অধ্যায়। পরবর্তীতে আমরা আরও একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। তো পরবর্তীতে যে অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। তো এটার প্রথমে যে জিনিসটা জানা লাগবে, যে তিনটা টার্ম, সেটা হচ্ছে পরিবাহী কী জিনিস, অর্ধপরিবাহী কী জিনিস, আর অপরিবাহী কী জিনিস। তো সবার প্রথমে আসি হচ্ছে আমার পরিবাহী। পরিবাহীর উদাহরণ হচ্ছে সোনা, তামা, রূপা, অ্যালুমিনিয়াম, যার ভিতর দিয়ে বিনা বাধায় ইলেকট্রনগুলো পরিবাহিত হতে পারে এবং যেগুলো খুব সুন্দর তড়িৎ পরিবাহী, মানে তার ভিতর দিয়ে বিদ্যুৎ খুব সহজে পরিবাহিত হতে পারে, সেটাকে বলতে হচ্ছে পরিবাহী। উদাহরণ হচ্ছে সোনা, তামা, রূপা, অ্যালুমিনিয়াম। আমরা আশেপাশে যেসব ধাতু দেখি সবগুলোই হচ্ছে পরিবাহী। এরপরে আসে অপরিবাহী, যেটার ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না, সেরকম উদাহরণ হচ্ছে রাবার, সিরামিক, কাঠ। জেনারেলি আমরা হচ্ছে এ ধরনের জিনিসপত্র দিয়ে ইলেকট্রিক্যাল কাজকর্ম করে থাকি। রাবারের ব্যবহার কিন্তু খুবই বেশি আমাদের যেসব অ্যাপ্লায়েন্সগুলো দিয়ে আমরা হচ্ছে ইলেকট্রিকের কাজগুলো করি। জেনারেলি আমার হচ্ছে স্ক্রু ড্রাইভার হোক বা প্লায়ার্স হোক, সেগুলোতে দেখবে হচ্ছে রাবারের কিছু আবরণ দেওয়া থাকে, যাতে সেখান থেকে বিদ্যুৎ পরিবহনটা না হতে পারে। এরপরে আসে হচ্ছে অর্ধপরিবাহী, যেটার তড়িৎ পরিবাহিতা হচ্ছে পরিবাহী এবং অর্ধপরিবাহীর মাঝামাঝি। এরকম কিছু উদাহরণ হচ্ছে জার্মেনিয়াম, সিলিকন, কার্বন, কার্বাইড, সালফাইড, গ্যালিয়াম আর্সেনাইড। তো এদের আপেক্ষিক রোধটা যদি আমরা কম্পেয়ার করি, আপেক্ষিক রোধটা হচ্ছে অপরিবাহীর ক্ষেত্রে 10⁻16 ওহম মিটার সব থেকে বেশি, এবং পরিবাহীর হচ্ছে আপেক্ষিক রোধটা হচ্ছে 10⁸ ওহম মিটার, যেটা সব থেকে কম। এবং তাদের মাঝামাঝি জায়গায় আছে হচ্ছে অর্ধপরিবাহী, সেটা হচ্ছে 10⁻⁵ থেকে 10⁸ ওহম মিটার। তো এরপরে দুইটা কথা উল্লেখ করেছে, সেটা হচ্ছে অর্ধপরিবাহীর রোধ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কমতে থাকে এবং ডোপিংয়ের মাধ্যমে অর্ধপরিবাহীর রোধ অনেকাংশে কমানো যায়। তাহলে দুইটা ফ্যাক্টর আছে আমাদের অর্ধপরিবাহীর পরিবাহিতা বাড়ানোর জন্য। একটা হচ্ছে হয় তার তাপমাত্রা বৃদ্ধি করতে হবে অথবা ডোপিং করতে হবে। এখন ডোপিং জিনিসটা আসলে কি? ডোপিং জিনিসটা সহজ বাংলা হচ্ছে ভেজাল মিশানো। ডোপিং জিনিসটা সহজ কথা হচ্ছে ভেজাল মিশানো। মানে সাপোজ একটা অর্ধপরিবাহী হচ্ছে ফসফরাস। এই ফসফরাসের 5টা হাত আছে। 5টা হাতে সে সিলিকনকে একত্রিত করে একটা সমযোজী বন্ধন তৈরি করতে চায়। এখন সিলিকন ফসফরাসের সাথে যুক্ত হয়ে যে গঠনটা সব থেকে স্থায়ী হবে, সেক্ষেত্রে তার 4টা হাতে ফসফরাসটা সিলিকনের সাথে বন্ধন তৈরি করতে পারে। আমরা যে ছবিটা উল্লেখ করেছি, দেখো একটা ফসফরাসের সাথে 4টা হাতে 4টা বন্ধনে সমযোজী বন্ধন তৈরি করে সিলিকনের সাথে সে বন্ড তৈরি করছে এবং খুব সুন্দর একটা গঠন তৈরি করছে, যেটা হচ্ছে সুস্থিত। তো এটা করলে কি হয়, ফসফরাসের যে 5 নাম্বার মুক্ত ইলেকট্রনটা ছিল সেটা এই যোগের মধ্যে ঘোরাঘুরি করতে থাকে এবং এই মুক্ত ইলেকট্রনটাই আলটিমেটলি আমার হচ্ছে বিদ্যুৎ পরিবহনে সাহায্য করে। এই যে নর্মালি ফসফরাসের বৈদ্যুতিক পরিবাহিতা থেকে ডোপিং করার পরে তার যে মুক্ত ইলেকট্রনটা তৈরি হলো, এর মাধ্যমে হচ্ছে আমাদের ফসফরাস বা অর্ধপরিবাহীর বিদ্যুৎ পরিবাহিতাটা আমরা বাড়ালাম। এই প্রসেসটাকে বলতেছে হচ্ছে ডোপিং। তো এরপরে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে আমার যোজন ব্যান্ড, পরিবহন ব্যান্ড আর হচ্ছে নিষিদ্ধ ব্যান্ড মানে নিঃস্ব শক্তি ব্যান্ড সম্পর্কে। একটা হচ্ছে প্রথমে আসে হচ্ছে যোজন ব্যান্ড। যে কোনো পরমাণুর সর্ববহিস্তর বা যোজন স্তরের যে ইলেকট্রন, তার যে শক্তি, সেই শক্তির ব্যান্ডটাকে বলা হচ্ছে যোজন ব্যান্ড। সর্ববহিস্তরের কক্ষপথের ইলেকট্রনের যে শক্তি, এই কক্ষপথ থেকে একটা ইলেকট্রন যদি বের হয়ে বিদ্যুৎ পরিবহন করতে সাহায্য করে, আমরা একটু আগে যে ছবিতে দেখলাম ফসফরাসের একটা মুক্ত ইলেকট্রন বিদ্যুৎ পরিবহনে সাহায্য করছে, তার যে শক্তির ব্যান্ডটা হবে সেটা হচ্ছে পরিবহন ব্যান্ড। আর নিষিদ্ধ ব্যান্ড হবে তাদের মধ্যবর্তী জায়গার যে ব্যান্ড, এটা হবে হচ্ছে নিষিদ্ধ শক্তি ব্যান্ড। এখন এই তিনটা আমাদের কেন জানা প্রয়োজন?
জানা এই জন্যই প্রয়োজন যে এই পরিবাহীর ক্ষেত্রে পরিবহন ব্যান্ড এবং যোজ্যতা ব্যান্ডের মধ্যে কোনো ব্যবধান থাকে না। তার মানে সবার বাইরের শক্তিস্তর থেকে একটা ইলেকট্রন বিদ্যুৎ পরিবহনের কাজে লাগানোর জন্য আলাদা কোনো শক্তি প্রদানের দরকার হচ্ছে না, তাদের মধ্যে শক্তির কোনো ব্যবধান নেই। তাহলে পরিবাহী যেটা হবে, নর্মাল আমরা ধাতুর কথা চিন্তা করতে পারি, খুব সহজে ইলেকট্রন পরিবহন করতে পারবে। তার মানে তো এটাই দাঁড়াচ্ছে যে পরিবহন ব্যান্ড এবং যোজ্যতা ব্যান্ডের মধ্যে কোনো ব্যবধান থাকবে না। অপরিবাহীর ক্ষেত্রে পরিবহন ব্যান্ড এবং যোজ্যতা ব্যান্ডের মধ্যে শক্তির ব্যবধান হচ্ছে সব থেকে বেশি, এবং বেশি হওয়ার কারণেই সবার বাইরের স্তর থেকে ইলেকট্রনটা বাইরে বের হয়ে যে বিদ্যুৎ পরিবহন করতে সাহায্য করতে পারছে না। এবং ব্যবধানটা কত? 6 ইলেকট্রন ভোল্ট থেকে 15 ইলেকট্রন ভোল্ট। আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে এই ব্যান্ডের শক্তির ব্যবধানটা অনেক কম, পরিবাহীর মতো না, কিন্তু ব্যবধানটা বেশ কম, সাধারণত 1 ইলেকট্রন ভোল্ট। স্পেসিফিকলি দুইটা মৌলের কথা আমি যদি উল্লেখ করি, জার্মেনিয়াম এবং সিলিকনের জন্য এই মান যথাক্রমে হচ্ছে 0.7 ইলেকট্রন ভোল্ট আর 1.1 ইলেকট্রন ভোল্ট। তার মানে জার্মেনিয়ামের ক্ষেত্রে আমার পরিবহন ব্যান্ড এবং যোজ্যতা ব্যান্ডের মধ্যে পার্থক্য হচ্ছে 0.7 ইলেকট্রন ভোল্ট, এবং সিলিকনের জন্য হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্ট। খুবই ইম্পর্টেন্ট দুইটা ইনফরমেশন এমসিকিউ এর জন্য। পরবর্তীতে আসি যে সেমিকন্ডাক্টরের প্রকারভেদ। সেমিকন্ডাক্টর মানে অর্ধপরিবাহী। তো অর্ধপরিবাহীকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ইন্ট্রিনসিক আর একটা হচ্ছে এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর অথবা অর্ধপরিবাহী। ইন্ট্রিনসিক বলতে একদম বিশুদ্ধ যে মৌলগুলো আছে যেগুলো বিদ্যুৎ পরিবহন করে, যেমন জার্মেনিয়াম, সিলিকন, কার্বন, ক্যাডমিয়াম, সালফাইড, গ্যালিয়াম আর্সেনাইড ইত্যাদি, যেটা আমরা একটু আগেই উদাহরণ হিসেবে পড়লাম। এক্সট্রিনসিক বলতে এই যে আমরা ডোপিং করার পরে যে আমাদের নতুন যে অর্ধপরিবাহীগুলো তৈরি হচ্ছে সেগুলোকে বলতেছে হচ্ছে এক্সট্রিনসিক। ইন্ট্রিনসিক বা প্রকৃত বা বিশুদ্ধ, এক্সট্রিনসিক বা বহির্জাত বা অবিশুদ্ধ। এখানে আমরা একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে ডোপ্যান্ট। মানে আমরা যে ভেজালটা মিশাবো, এই ভেজালটা দুই ধরনের হয়, একটা হচ্ছে ত্রিযোজী, একটা হচ্ছে পঞ্চযোজী। ত্রিযোজী ডোপ্যান্টের উদাহরণ হচ্ছে অ্যালুমিনিয়াম, বোরন আর হচ্ছে ইন্ডিয়াম। আর পঞ্চযোজী ডোপ্যান্টের উদাহরণ হচ্ছে ফসফরাস, আর্সেনিক এবং বিসমাথ। তো এটার জন্য আমি একটা নিউমোনিক ইউজ করেছি, একটা হচ্ছে বার্লিন, একটা হচ্ছে বিপাশা, বাংলাদেশের একটা। তো বার্লিন দিয়ে হচ্ছে বি দিয়ে বার দিয়ে মনে রাখবা বোরন, ERL দিয়ে মনে রাখবা হচ্ছে অ্যালুমিনিয়াম, আর হচ্ছে IN তো শব্দেই আছে, সে IN দিয়ে হচ্ছে ইন্ডিগো, আর পি দিয়ে হচ্ছে পি, আর বিপাশা থেকে BI, আর AS শব্দটা মনে রাখতে পারবো। নিউমোনিক সবগুলোর জন্য ইম্পর্টেন্ট না, এটা জাস্ট আমি নিজে যখন পড়েছিলাম তখন মনে রেখেছিলাম এভাবে। তো এটাই যে ত্রিযোজী ডোপ্যান্ট আছে যে 3টা, এবং পঞ্চযোজী ডোপ্যান্ট আছে হচ্ছে আরও 3টা। পরবর্তীতে আসে যে এন টাইপ এবং পি টাইপ সেমিকন্ডাক্টর আসলে কি। এন টাইপ এবং পি টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে যে জিনিসটা জানা রাখবে, এন মানে জেনারেলি চিন্তা করে রাখা হচ্ছে নেগেটিভ, আর পি মানে হচ্ছে পজিটিভ, ঠিক আছে। তো কি হয় জিনিসটা কি, পজিটিভের কথা আগে চিন্তা করো। ধরো এটা হচ্ছে বোরনের সর্ববহিঃস্তরে 3টা ইলেকট্রন আছে, সে 3টা সিলিকনের সাথে বন্ধন তৈরি করতে পারে, 3টা সিলিকনের সাথে সে বন্ধন তৈরি করতে পারে। কিন্তু সিলিকনের তো বহিঃস্তরে 4টা যোজন ইলেকট্রন আছে, তাই তো? তাহলে একটা ফাঁকা জায়গা বোরনের ক্রিয়েট হচ্ছে না, যেখানে একটা ইলেকট্রন এসে বসতে পারে। এই ফাঁকা জায়গাটাকে বলা হচ্ছে হোল। এই হোল ক্রিয়েট হওয়ার কারণে এখানে একটা ইলেকট্রন সবসময় আসতে চাইবে। এই আসতে চাওয়াটা বা এখানে হোল বা ফাঁকা জায়গা ক্রিয়েট হচ্ছে, তার মানে একটা পজিটিভ সাইড ক্রিয়েট হচ্ছে যেখানে একটা ইলেকট্রন এসে বসতে পারে। এজন্যই এ ধরনের সেমিকন্ডাক্টর বলা হচ্ছে পি টাইপ। এন টাইপের ক্ষেত্রে কি ধরা হয়, এসবি বা অ্যান্টিমনির ক্ষেত্রে, অ্যান্টিমনি বা ফসফরাসের ক্ষেত্রে একই কথা আমি আগেও বলেছি, সবার বহিঃস্তরে হচ্ছে 5টা ইলেকট্রন আছে, 4টার সাথে সিলিকন বন্ড তৈরি করতে পারে, বাট একটা তো বাকি থেকে যায়, এই যে ডোনার ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন। এই ইলেকট্রনটা কিন্তু এই বিদ্যুৎ পরিবহনে সাহায্য করতে পারবে। তাহলে এখানে একটা ইলেকট্রন এক্সেস থাকার একটা পর্যায় ক্রিয়েট হচ্ছে, এটার মানে আলটিমেটলি বলছে হচ্ছে নেগেটিভ। তো আলটিমেটলি কোনো অণু মানে এখানে যে বিসমাথ আর সিলিকন এবং অ্যান্টিমনি বা সিলিকনের সাথে যে অণুটা গঠন হয়েছে, সেটার কোনোটাই কিন্তু ইলেকট্রিক্যালি পজিটিভ বা নেগেটিভ না, দুটাই কিন্তু ইলেকট্রিক্যালি নিউট্রাল। কিন্তু এই যে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, মানে মনে হচ্ছে যে ইলেকট্রনটা
তড়িৎ পরিবহন করতে সাহায্য করবে, অথবা যে হোলটা সেটা হচ্ছে ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করবে। তো এই পার্সপেক্টিভে তাদের নাম দেওয়া হচ্ছে পি টাইপ এবং এন টাইপ। এখানে যে জিনিসটা আমি এখানে উল্লেখ করেছি যে প্রকৃতপক্ষে এন টাইপ পি টাইপ পদার্থ হচ্ছে তড়িৎ নিরপেক্ষ, কারণ কখনো কোনো অণু হচ্ছে তড়িৎ ধনাত্মক বা তড়িৎ ঋণাত্মক তৈরি হতে পারে না, প্রতিটি অণুই হচ্ছে তড়িৎ নিরপেক্ষ। তো এই পি টাইপ আর এন টাইপ যে সেমিকন্ডাক্টর, এটাকে দুইটা যদি আমি যুক্ত করি তা আসলে কি দাঁড়াচ্ছে, যে দুইটা যুক্ত করলে আমরা জাংশন ডায়েট পাবো। জাংশন ডায়েটটা কি? এই যে পি টাইপ আর এন টাইপ, পি টাইপে কি ছিল? পি টাইপে হচ্ছে আমার কিছু হোল ছিল, এন টাইপে হচ্ছে কিছু ইলেকট্রন ছিল। তাহলে ওই হোলের দিকে অবশ্যই ইলেকট্রনগুলো আসতে চাইবে, তাহলে এই ইলেকট্রনগুলো আসতে চাওয়া আর হোলগুলো কাছে আসা, এদের মাঝখানে একটা ব্যারিয়ার বা একটা ছোট্ট জায়গা তৈরি হবে, যেখানে হোলগুলোও আসবে, ইলেকট্রনগুলোও আসবে। তো এই জায়গাটাকে বলতেছে ডিপ্লিশন রিজন। এই ডিপ্রেশন রিজনের দূরত্ব বা বেদ হচ্ছে 10⁻⁶ থেকে 10⁻⁸ মিটার, এবং এদের মাঝখানে একটা ভোল্টেজ ক্রিয়েট হয়, বিভব পার্থক্য ক্রিয়েট হয়। এই বিভব পার্থক্যটা হচ্ছে 0.1 থেকে 0.3 ভোল্ট। তো এটা হচ্ছে জাংশন ডায়োড, এবং পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর যদি পাশাপাশি বসানো হয় তাহলে একটা ডিপ্লিশন রিজন বা লেয়ার ক্রিয়েট হয়, যার দূরত্ব এত এবং যার বিভব পার্থক্য এত। দুইটাই কিন্তু এমসিকিউ রিজনের জন্য খুবই ইম্পর্টেন্ট। পরবর্তীতে আসি যে সম্মুখমুখী বায়াস বা বিপরীতমুখী বা রিভার্স বায়াস আসলে কি। এই যে জাংশন ডায়োড, এর সাথে যদি আমি একটা তড়িৎ বর্তনী যুক্ত করি তাহলে সিচুয়েশনটা কি দাঁড়ায়? তড়িৎ বর্তনীটা দুই ভাগে যুক্ত করতে পারি, একটা হচ্ছে পি টাইপের সাথে ধনাত্মক প্রান্ত আর পি টাইপের সাথে ঋণাত্মক প্রান্ত। পি টাইপের সাথে ধনাত্মক প্রান্ত এবং এন টাইপের সাথে ঋণাত্মক প্রান্ত যুক্ত করার প্রসেসটাই হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং। মানে পি টাইপের সাথে যদি আমি ধনাত্মক প্রান্ত যুক্ত করি বর্তনী, তাহলে কি দাঁড়াচ্ছে? ধনাত্মক প্রান্ত পি টাইপের ভিতরে যে হোলগুলো আছে তাদের মধ্যে একটা বিকর্ষণ কাজ করবে। বিকর্ষণ কাজ করে কি করবে? হোলগুলোকে আরো সামনের দিকে এগিয়ে দিবে। এবং ঠিক বিপরীতভাবে এন টাইপের সাথে যখন ঋণাত্মক প্রান্ত বর্তনী যুক্ত হবে, তাহলে ঋণাত্মক প্রান্তগুলো এন টাইপের ইলেকট্রনগুলোকে মাঝখানের দিকে পাঠিয়ে দিবে। তাহলে আমরা যে একটু আগে পি টাইপ আর এন টাইপের ভিতরে জাংশন ডায়োডের যে ডিপ্লিশন লেয়ারটা দেখতেছিলাম, সেই লেয়ারটা আস্তে আস্তে ছোট হয়ে যাবে না? সেই লেয়ারটা কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে যাবে, কারণ দুই পাশ থেকে কিন্তু হোল এবং ইলেকট্রনগুলো দুই পাশ থেকে ধাক্কা খেতে খেতে মাঝখানের দিকে চলে আসছে। ডিপ্লিশন লেয়ারটা আস্তে আস্তে ছোট হয়ে যাবে। ঠিক বিপরীতভাবে বিপরীত বা রিভার্স বায়াসে কি হয়? রিভার্স বায়াসে এই পি টাইপের সাথে বর্তনীর ঋণাত্মক প্রান্ত যুক্ত করা হয় এন টাইপের সাথে ধনাত্মক প্রান্ত। তাহলে কি দাঁড়াচ্ছে? বর্তনীর ঋণাত্মক প্রান্ত হোলগুলো পি টাইপের হোলগুলোকে কাছে টেনে নিয়ে আসতেছে, আর এন টাইপের ইলেকট্রনগুলো বর্তনীর ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করার কারণে ইলেকট্রনগুলো আবার বর্তনীর ধনাত্মক প্রান্তের দিকে চলে আসছে। তাহলে কি হবে? এদের মধ্যে আসলে কোনো তড়িৎ প্রবাহ হবে না। এদের মধ্যে যে ব্যারিয়ারটা ছিল এটা আলটিমেটলি আরো বড় হবে, ডিপ্লিশন যে জোনটা ছিল এটা আলটিমেটলি আরো বড় হবে। হোলগুলো আর ইলেকট্রনের কাছে বা ইলেকট্রন হোলগুলোর কাছে যেতে পারবে না। তো এই দুইটার মধ্যে আসলে পার্থক্য কি দাঁড়াচ্ছে দেখি, যে সম্মুখমুখী বা ফরওয়ার্ড বায়াস হচ্ছে মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাওয়া যায়, আর বিপরীত বায়াসে খুবই কম, সেটা হচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ারের তড়িৎ প্রবাহ পাওয়া যায়। মিলি বলতে 10⁻³ কে বোঝায়, মাইক্রো বলতে বোঝায় কিন্তু 10⁻⁶। তার মানে অবশ্যই কম তড়িৎ প্রবাহ বিপরীত বায়াসে পাওয়া যাবে। বিভব পার্থক্য বৃদ্ধি করলে প্রবাহ বৃদ্ধি পায়। অবভিয়াসলি এখানে যেহেতু আমার ডিপ্লিশন জোরটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, তড়িৎ প্রবাহ বৃদ্ধি পাবে। আর এখানে যদি বিভব বৃদ্ধি করা হয় তখন প্রবাহ মাত্রা তেমন কোনো প্রবাহ পরিবর্তন চেঞ্জেস হয় না। আর এখানে দেখো 3 নম্বর, নিঃশেষিত অঞ্চলের বেদ ক্রমশ বৃদ্ধি পায়, আর এখানে হচ্ছে ক্রমশ হ্রাস পায়, এবং রিভার্স বায়াসের ক্রমশ বৃদ্ধি পায়। যে কথাটা একটু আগে বললাম যে ধনাত্মক প্রান্তের সাথে ঋণাত্মক প্রান্ত রয়েছে, তাহলে কি ওই দুইজনের মধ্যে আকর্ষণ হবে, আলটিমেটলি হোলগুলোর কাছে ইলেকট্রন আসতে পারবে না। তাহলে এই নিঃশেষিত অঞ্চল বা ডিপ্লেশন লেয়ারটা আলটিমেটলি বাড়তে থাকবে রিভার্স বায়াসে, আর সম্মুখ বায়াসে বা ফরওয়ার্ড বায়াসে কমতে থাকবে। তো এরপরে আসে যে ব্রেকডাউন বা জেনার ভোল্টেজ। মানে জেনার ভোল্টেজটা শুধুমাত্র হচ্ছে রিভার্স যে বায়াসিং সেখানে আমরা দেখতে পাবো। রিভার্স বায়াসিং আসলে কি হয়, যে আমি আলটিমেটলি
ভোল্টেজ বাড়াচ্ছি, সাপোজ আমি হচ্ছে ভোল্টেজটা বাড়াচ্ছি, কিন্তু তড়িৎ প্রবাহ কিন্তু ঠিক ওইভাবে বাড়ছে না। আমি যদি এই গ্রাফের কথা চিন্তা করি, এই যে রিভার্স বায়াসিং, ভোল্টেজটা আমি হচ্ছে আলটিমেটলি বাড়াচ্ছি, কিন্তু তড়িৎ প্রবাহ এই যে রিভার্স যে কারেন্ট, এটার মান কিন্তু চেঞ্জেস হচ্ছে না। কিন্তু একটা সময় ভোল্টেজ বাড়াতে বাড়াতে কি হয়, আমাদের যে ডিপ্লিশন লেয়ারটা এটা নষ্ট হয়ে যায়। ডিপ্লিশন লেয়ারটা নষ্ট হয়ে যাওয়ার সাথে সাথে প্রচুর পরিমাপে তড়িৎ প্রবাহ হঠাৎ করে বেড়ে যায়। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলতেছে হচ্ছে জেনার ভোল্টেজ। যে একটা সময় পর রিভার্স বায়াসিংয়ে ভোল্টেজ বাড়াতেই থাকলে ডিপ্লিশন লেয়ারটা আলটিমেটলি ডিস্ট্রয়েড হয় এবং রিভার্স কারেন্ট বা তড়িৎ প্রবাহটা হঠাৎ করে বেড়ে যায়, এবং এটাকে বলতেছে হচ্ছে জেনার ব্রেকডাউন বা জেনার ভোল্টেজ বা শুধুমাত্র ব্রেকডাউন। পরবর্তীতে আসে হচ্ছে একমুখীকরণ বা রেকটিফিকেশন। রেকটিফিকেশন বলতে বোঝা হচ্ছে পরিবর্তী প্রবাহ, যে প্রবাহটা আমরা যদি সাইন ওয়েভ দিয়ে কল্পনা করি, এই প্রবাহটাকে বলতেছে হচ্ছে পরিবর্তী প্রবাহ। আমাদের নর্মাল বাসার মধ্যে যে ইলেকট্রিসিটিটা থাকে সেটা হচ্ছে পরিবর্তী প্রবাহ। এই পরিবর্তী প্রবাহকে একমুখী প্রবাহে পরিবর্তন করার পদ্ধতির নামই হচ্ছে রেকটিফিকেশন বা একমুখীকরণ। এটা দুইভাবে করা যেতে পারে। একটা প্রসেসে হচ্ছে একটা ট্রান্সফর্মার বা দুইটা জাংশন ডায়োড ইউজ করা হয়, আর একটা প্রসেসে একটা ট্রান্সফর্মার এবং 4টা জাংশন ডায়োড ব্যবহার করা হয়। এই প্রসেসটার নাম হচ্ছে ব্রিজ রেকটিফিকেশন। তাহলে ব্রিজ রেকটিফিকেশনে জাংশন ডায়োড কয়টা ব্যবহার করা হয়? 4টা। ট্রান্সফর্মার কয়টা ব্যবহার করা হয়? একটা। পরবর্তীতে আসে যে জাংশন ট্রানজিস্টর। জাংশন ট্রানজিস্টর হচ্ছে এই যে পি টাইপ আর এন টাইপে আলটিমেটলি পারমুটেশন করে যে দুইটা প্রসেস পাওয়া যাচ্ছে, মানে পিএনপি ট্রান্সমিটার, মানে একটা পি টাইপ, মাঝখানে এন টাইপ, তার পাশে পি টাইপ, এবং এক পাশে এন টাইপ, মাঝখানে পি টাইপ, এবং আর এক পাশে এন টাইপ ডায়োড বসিয়ে যে প্রসেসটা, যে সিচুয়েশনটা ক্রিয়েট করা হচ্ছে সেটার নাম হচ্ছে জাংশন ট্রানজিস্টর। তো এই জাংশন ট্রানজিস্টরে হচ্ছে 3 ধরনের জিনিস থাকতে পারে। একটা হচ্ছে এমিটার বা নিঃসরক, 2 হচ্ছে বেস বা পিট, আর 3 হচ্ছে কালেক্টর বা সংগ্রাহক। আর এদের মধ্যে যে তড়িৎ প্রবাহটা হয়, এই তড়িৎ প্রবাহের ইকুয়েশন হচ্ছে ইমিটারে যে তড়িৎ প্রবাহ হয় সেটা হচ্ছে বেস এবং কালেক্টরের তড়িৎ প্রবাহের সমষ্টির সমান। তাহলে এই ইকুয়েশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। IE = IB + IC। তার মানে বেস এবং কালেক্টর অর্থাৎ পিট এবং সংগ্রাহকের ভিতরে তড়িৎ প্রবাহ ইমিটার বা নিঃসরকের তড়িৎ প্রবাহের সমান। এরপর আসে হচ্ছে ট্রানজিস্টর বা বর্তনীর মৌলিক বিন্যাস। মোট 3 ধরনের আছে: সাধারণ পিট বিন্যাস, সাধারণ নিঃসরক বিন্যাস, সাধারণ সংগ্রাহক বিন্যাস। আর ট্রানজিস্টরের ব্যবহার আলটিমেটলি বিবর্ধক হিসাবে, অ্যাম্পলিফায়ার হিসাবে। এই অ্যাম্পলিফায়ার হিসাবে ব্যবহার করা হয় যেসব যন্ত্র, সেই সব যন্ত্র হচ্ছে ইন্টারকম, অ্যালার্ম, রেডিও, মাইক। এটাও কিন্তু খুব সুন্দর একটা MCQ কোশ্চেন তৈরি করা যেতে পারে যে বিবর্ধক হিসেবে ট্রানজিস্টরের ব্যবহার নেই নিচের কোন যন্ত্রে। এখানে সুন্দরভাবে 4টা অপশন আমি দিয়ে দিয়েছি। সুন্দরভাবে একটা ভুল অপশন কিন্তু এখান থেকে ক্রিয়েট করে সুন্দর একটা কোশ্চেন তৈরি করা যেতে পারে। পরবর্তীতে আসি যে কিছু সূত্র, সেটা হচ্ছে প্রবাহ লাভ। প্রবাহ লাভকে বিটা দিয়ে প্রকাশ করা হয়, যেটা হচ্ছে কালেক্টর এবং বেজের প্রবাহ মাত্রার অনুপাত, আর প্রবাহ বিবর্তক গুণক আলফা, সেটার হিসাব করা হয় হচ্ছে কালেক্টর এবং ইমিটারের প্রবাহ মাত্রার অনুপাত দিয়ে। এবং আলফা এবং বিটা অর্থাৎ প্রবাহ লাভ এবং প্রবাহ বিবর্তক গুণকের মধ্যে সম্পর্ক হচ্ছে বিটা = আলফা ডিভাইডেড বাই 1 - আলফা। খুব সুন্দর একটা কোশ্চেন। এখান থেকেও কিন্তু MCQ হতে পারে যে নিচের কোনটি প্রবাহ লাভ, নিচের কোনটি প্রবাহ বিবর্তক গুণক, বা আলফা বিটার মধ্যে সম্পর্ক কোনটি সঠিক। এভাবে কিন্তু সুন্দর কোশ্চেন তৈরি করা যেতে পারে। পরবর্তীতে আসে যে সংখ্যা পদ্ধতির ভিত। 4 ধরনের ভিত বা ভিত্তি রয়েছে। প্রথমটা হচ্ছে দশমিক বা 10 ভিত্তিক, আমরা যেটা স্বাভাবিক জীবনে ব্যবহার করি 1 2 3 4 5 6 7 8 9। এই 1 থেকে 9 সংখ্যা পদ্ধতিকে বলতেছে দশমিক বা 10 ভিত্তিক। বাইনারি বা 2 ভিত্তিক, যেটা আমাদের কম্পিউটার, যে আমাদের মোবাইলের প্রসেসরগুলো যে সংখ্যা ভিত্তি ব্যবহার করে সেটা হচ্ছে বাইনারি। এছাড়া অক্টাল এবং হেক্সাডেসিমাল আছে, যেখানে 1 থেকে 8 এবং 1 থেকে 16, 1 থেকে 15 আমার সংখ্যা ভিত্তি রয়েছে। এরপরে আসে হচ্ছে বুলিয়ান বীজগণিত। বুলিয়ান বীজগণিত সম্পর্কে কিছু কথা বলে রাখি, সেটা হচ্ছে যোগ চিহ্ন বুলিয়ান বীজগণিতে অর হিসাবে পড়া হয়, গুণ চিহ্ন অ্যান্ড হিসাবে পড়া হয়, এবং বার মানে একটা সংখ্যার উপরে, যেমন আমি কোনো উদাহরণ দিয়েছি,
বি এর উপরে যদি বার একটা সাইন থাকে সেটাকে আমরা নট হিসেবে পড়ানো হয়। এরপরে হচ্ছে লজিক গেট, এগুলো আসলে আইসিটির কিছু পড়া, কিন্তু যেহেতু এখানে ফিজিক্সে আছে এমসিকিউ পোর্শনের জন্য যে জিনিসটুকু লাগবে আমি সেটুকু উল্লেখ করেছি যে লজিক গেট মোট কয়টা আছে। লজিক গেট আছে দেখো অর গেট, অ্যান্ড গেট, নট গেট, ন্যান্ড গেট, নর গেট, এক্সঅর গেট আর হচ্ছে এক্স নর গেট। এদের মধ্যে প্রথম যে তিনটা অর গেট, অ্যান্ড গেট অ্যান্ড নট গেট, এই তিনটা গেটকে হচ্ছে মৌলিক গেট বলা হয়। এই মৌলিক গেটগুলোর সমন্বয়ে কিন্তু ন্যান্ড গেট, নর গেট, এক্সঅর গেট এবং এক্স নর গেট তৈরি করা হয়। এজন্য এই অর গেট, অ্যান্ড গেট এবং নট গেটকে হচ্ছে মৌলিক গেট বলা হয়। তাহলে এটাও কিন্তু খুব সুন্দর একটা এমসিকিউ কোশ্চেন তৈরি করা যেতে পারে যে নিচের কোনটি মৌলিক গেট নয় বা নিচের কোনটি মৌলিক গেট। এখানে একটা জিনিস উল্লেখ করা ভালো, সেটা হচ্ছে ন্যান্ড গেট, যেটা এটা একটা খুব স্পেসিফিক ব্যবহার আছে। ন্যান্ড গেটের ব্যবহার হচ্ছে গাড়ির যে ইন্টেরিয়ার লাইটিং ডিজাইন, এটার জন্য ন্যান্ড গেট ব্যবহার করা হয়। একদম খুব সুন্দরভাবে বইতে দেখবা বোল্ড হরফে লেখা আছে যে এটা খুবই স্পেসিফিক একটা ব্যবহার, কারের ইন্টেরিয়ার লাইটিং বা গাড়ির ভিতরকার যে লাইটিং ডিজাইন সেখানে কোন গেট ব্যবহার করা হয়? ন্যান্ড গেট। তো এটাই ছিল এই অধ্যায়ে সবকিছু। তো পরবর্তীতে আবার অন্য অধ্যায় নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।